তারেক মনোয়ারের মতো আরো যারা আছে আলেম ওলামা, এদের নিয়ে জামাত ইসলামীর করণীয় কি? দর্শক, আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। খুব জরুরি একটা আলাপ। দেখেন, কোনো একটা পন্থী বা কোনো একটা আদর্শ কিংবা দলপন্থী আলেম ওলামারা, ওয়াজিন বক্তারা বক্তব্য দিবে, ভুল বলবে, এটা স্বাভাবিক। কুল্লু বনি আদম হত্যা, সব মানুষ ভুল করে এবং আবার ভুল সংশোধন করবে এবং তার ভুল নিয়েও সমালোচনা হবে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো একজন হুজুরের বক্তব্যের ভুলের কারণে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা এবং সেই সমালোচনার ফলে জামাত ইসলামের মতো একটা বড় দল, যে দল এখন ক্ষমতার দ্বার প্রান্তে আছে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেই দলকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে নিজেকে দায়মুক্তি ঘোষণা করতে হবে যে না, অমুক হুজুরের বক্তব্যের দায় জামাত নিবে না। এটা জামাতের জন্য উদ্বেগজনক, বিশেষ করে যখন ক্ষমতার কাছাকাছি চলে এসছে এবং ক্ষমতায় চলে গেলে তখন এটা আরো বেশি ভয়ানক রূপ লাভ করবে এবং আরো বেশি উদ্বেগের কারণ হবে। তো দর্শক, এই জায়গায় তারেক মনোয়ারের একটা বক্তব্য নিয়ে জামাত ইসলামীকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হয়েছে। এখন তারেক মনোয়ারের নাম নিয়ে আলাদা স্টেটমেন্ট দিবে জামাত ইসলামী, এটা জামাতের রাজনীতির জন্য একটা আগামীর চ্যালেঞ্জ প্রমাণ করে। যে এই কিছু হুজুরদের বেফাস কথাবার্তা, এটাকে প্রতিপক্ষ দল জামাতকে ঘায়েল করার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করবে, ছাড় দিবে না। তো এই ক্ষেত্রে করণীয় কি, কি করা যায়, আপনি মন্তব্য করবেন। দর্শক, প্রথমে যে কারণে এই আলোচনাটা করছি, এই খবরটা একটু আমি আপনাদেরকে শোনাই, তারপরে মূল আলোচনায় যাই। এখন শুধু তারেক মনোয়ার না, যেমন মুফতি আমির হামজা সংসদ সদস্য প্রার্থী, তিনিও প্রায় বেফাস কথা বলেন, আবার নিজেকে সংশোধনও করেন। এরকম আরো আছে। এখন দেখেন, তারেক মনোয়ার কিংবা জনাব মুফতি আমির হামজা এরা অত্যন্ত জনপ্রিয় বলে তাদের বক্তব্যটা জাতীয় পর্যায়ে আলোচিত হয়, কিন্তু ওয়াজের মাঠে উল্টোপাল্টা কথা বলে না এরকম হুজুর কম, বেশিরভাগই বলে, এটাই হচ্ছে সত্য কথা। জামাত ইসলামীর আর যখন দেখবেন যে জামাত সুসময় আছে, ক্ষমতা এসে গেছে, তখন বেশি উল্টোপাল্টা কথা বলবে, আরো অনেক কিছু সামনে দেখবেন। এই জন্য এই আলোচনা এবং আগেভাগে সতর্কতা জরুরি। জামাত ইসলামী সম্মানিত আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আমরা তাদের মুসলিম উম্মার রাহবার হিসেবে সম্মান করি। জামাত ইসলামীর অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা জানানো হয়েছে। জনাব মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক একটি বক্তব্যের দায়ে বাংলাদেশ জামাত ইসলামীর উপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের এক বিবৃতি প্রদান করেছে। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, কয়েকদিন পূর্বে জনাব মাওলানা তারেক মনোয়ার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দর্শে নিজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপর এই বক্তব্যের দায় জামাত ইসলামীর উপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মার রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামাত ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। দেখেন, এখানে এমনিতেই হেফাজতের যিনি আমির, তিনি অসুস্থ হোক আর ভারসাম্যহীন হোক, তিনি হেফাজতের আমির এবং শীর্ষ একজন কওমি আলেম। তিনি যেটা বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে জামাত ইসলামী ক্ষমতা আসলে কওমি মাদ্রাসাগুলো দখল করে নেবে। আরো এরকম একটা মিসপারসেপশন অনেকের মধ্যে আছে, অথচ এটা সম্পূর্ণ ভুল। জামাত ইসলামী কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তো এই জায়গায় তারেক মনোয়ারের এই বক্তব্য ডেফিনেটলি সেই কওমিদের মধ্যে যারা জামাত বিদ্বেষী তাদের প্রচারণার জন্য একটা বড় উপাদান। এরকম আরো অনেক বক্তব্য বাজারে আছে যাতে সংগঠন হিসেবে জামাত ইসলামী বিব্রত। এখন এক্ষেত্রে করণীয় কি? তাদেরকে কি বাদ দিয়ে দিবে? তাদেরকে কি অস্বীকার করবে? সংগঠন কি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার সুযোগ দিবে না? কি করণীয়? প্রথমে আমি যেটা বলবো, দেখেন, তারেক মনোয়ার এবং আমির হামজা এই দুইজনের কথাটাই যদি বলি, যেহেতু সাম্প্রতিক বিতর্ক এই দুইজনকে কেন্দ্র করে, জামাত ইসলামীর দাওয়াতি কাজে
সাধারণ মানুষকে জামাত ইসলামী মুখী করতে তাদের যে অবদান, এটা অসামান্য। বিশেষ করে দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, এটা আমি অনেক আগে থেকে বলতাম যে এই যে দাওয়াতি কাজ, একজন দুইজনকে বুঝিয়ে শুনিয়ে ইসলামী আন্দোলন একামতে দিন কি এটা বুঝিয়ে আপনি তাকে সহযোগী সদস্য ফর্ম পূরণ করিয়ে জামাত ইসলামীতে আনবেন, তাকে কর্মী রোপণ বানানোর চেষ্টা করবেন। এই বিষয়টা ইসলামী আন্দোলনের স্বাভাবিক সিস্টেম, ঠিক আছে। কিন্তু এইভাবে দাওয়াতি কাজ করে সহযোগী সদস্য বানিয়ে আপনি কখনো ভোটের রাজনীতিতে জিততে পারবেন না। ক্ষমতা আসতে হলে কিসের সহযোগী সদস্য বানাবো? গণহারে মানুষ অটো জামাত করবে। সহযোগী সদস্য ফর্ম কি ওটা জানেই না, সে বলবে যে আমি জামাত, আমি জামাতের কর্মী সমর্থক, নেতার সাথে চলবে, ছবি তুলবে, মিছিলে যাবে। এই দিন যেদিন আসবে সেই দিন জামাত ক্ষমতা আসবে, এটা আমি অনেক আগে বলেছি। হ্যাঁ, এখন সেই দিন এসেছে। লক্ষ লক্ষ ভোটার, সাধারণ মানুষ, নাগরিক আছে, সহযোগী সদস্য ফর্ম কি ওটা বুঝেই না। সে জামাতের মিছিলে যায়, সে চায়ের দোকানে বলে তো আমি দাঁড়িপাল্লার ভোটার, বা আমি তো জামাত করি, অথবা জামাত নেতাকে দেখলে ছবি তুলে পোস্ট দেয় যে আমি জামাত করি। এই পর্যায়ে এসেছে, দ্যাট মিনস ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে। এখন এই যে বিস্ফোরণ, গণজোয়ার, আনলিমিটেড ঢেউ, যেটা জামাতের সাংগঠনিক স্ট্রাকচারের স্বাভাবিক অ্যাচিভমেন্ট না, এটা কিভাবে হয়েছে? অনেক কারণ আছে। 5 আগস্ট শিবিরের ডাকসু বিজয়, অনেক কিছু আছে। কিন্তু এর সাথে এই যে তারেক মনোয়ার, আমির হামজাদের যে ওয়াজ, এর অবদান আছে। এই যে ইসলামী আন্দোলন একামতে দিন, আল্লাহর পথে থাকবা, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে, এই বক্তব্যগুলোর যে প্রভাব, এগুলোর যে তাসির, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ আমরা মানি, এই যে তারেক মনোয়ারদের যে কথা, এগুলো মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। হ্যাঁ, কিন্তু তারা জামাতকে খুঁজে জামাত করবে এটা না। কিন্তু এখন যেহেতু একটা ঢেউ তৈরি হয়েছে, ওই বক্তব্যগুলোর তাসির এখন জেগে উঠছে। এখন অটো মানুষ জামাত করছে, সাংগঠনিক স্বাভাবিক সহযোগী সদস্যের বাইরেও। এই যে পরিস্থিতি, এটা তারেক মনোয়ার, আমির হামজাদের অবদান আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যে সব পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক মনোয়ার, আমির হামজারা এই যে ইসলাম আছে যেখানে, ইসলাম ছাড়া কোনো রাজনীতি নাই, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কোরআনের রাজনীতি করি, জামাতের নামও নেয়নি, জাস্ট এই যে কথাগুলো মানুষকে বুঝিয়েছে, কোরআনের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি আছে, যেটা তারেক মনোয়ার, আমির হামজারা হাজারবার বলেছে, অন্য কেউ সাহস করে বলেনি, সেগুলোর ফল এখন জামাত পাচ্ছে। অতএব তাদের অবদানকে আপনি কখনো অস্বীকার করবেন না, তাহলে এটা তাদের উপর জুলুম হবে এবং পরবর্তীতে আপনি এই ধরনের হেল্প পাবেন না যদি এটা অস্বীকার করেন। তো এই দিক বিবেচনায় ভুল বক্তব্য আমিরে জামাতও দেয়। এই যে আবুল কালাম আজাদ সম্পর্কে একটা উদ্ভট বক্তব্য দিয়েছে আমিরে জামাত নিজে, এখন বিএনপির লোকজন সমালোচনা করছে, কিন্তু আমরা যদি ধরি একদম উদ্ভট বক্তব্য আমিরে জামাতের। তার মানে ভুল বক্তব্য বা বিভিন্ন বক্তব্য অনেকে দিবে, কিন্তু আমির হামজা, তারেক মনোয়ার বা এই টাইপের আলেম যারা আছে গ্রাম গঞ্জে, ওয়াজের মাঠে, তাদের দাওয়াতি কাজের যে প্রভাব, তাসির, আপনার জেলা আমিরের চাইতে অনেক বেশি তার অবদান। হ্যাঁ, আমি দাওয়াতি কাজের কথা বলছি, সংগঠন চালানোর ক্ষেত্রে বলছি। অতএব তাদেরকে রেসপেক্ট, তাদের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করতে হবে, তাদেরকে ছোট করা যাবে না, তাদেরকে বিসর্জন দেওয়া, নাক ছিটকানো, আরে হুজুর এই অমুক তারেক মনোয়ার জামাতকে ডুবাবে, আমির হামজা জামাতকে ডুবাবে, এইসব ফালতু কথা বলবেন না। তারেক মনোয়ার, আমির হামজার অবদান কি বুঝেন? আপনি ফেসবুকে এটা লেখেন, কিন্তু সে কিভাবে, কত লক্ষ মানুষ তার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে আজকে জামাত করছে, এটা আপনি জানেন? মানুষকে কিভাবে জাস্ট ইসলাম ভার্সেস অন্যান্য, এই একটা টার্ম তারা যে কয়জন মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে, আমি আপনি আগামী 20 বছর দাওয়াতি কাজ করো তা পারবো না। আপনার মতো জেলা আমির 50 বছর দাওয়াতি কাজ করো তা পারবেন না। অতএব তারেক মনোয়ার, আমির হামজা এরা অনেক বড় কিছু ভাই। ছোটখাটো দুই একটা ভুল দিয়ে নাক ছিটকানো, এটা বন্ধ করা উচিত। ভুল সবারই হয়, হ্যাঁ, তাদের ভুলটা বেশি, অথবা তারা জনপ্রিয় বলে তাদের ভুলটা বেশি আলোচিত হয়। সংশোধনের সুযোগ দিন।
এবং তাদেরকে অনুপ্রাণিত করেন যে আমরা আপনার পাশে আছি ভাই, আপনি সঠিক লাইনে কথা বলেন। কিন্তু তাদেরকে নাক সিটকে দূরে ঠেলে দেওয়া, আবার কেউ বলে যে আমির হামজা নমিনেশন বাতিল করে না। আমির হামজার জনপ্রিয়তার ধারে কাছে কুষ্টিয়ার কোনো জামাত নেতার জনপ্রিয়তা নাই। এটা করবেন না। করণীয় হচ্ছে তাদেরকে ধারণ করতে হয়, ভুল করলেও তাদেরকে ধারণ করতে হয়। ভুল ত্রুটি নিয়েই আমাদের পথ চলা, তবে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং এই যে আপনারা সমালোচনা করেন, এটাও তাদের সংশোধনের একটা প্রক্রিয়া। এই ধরনের সমালোচনা জারি রাখতে হবে। আই অ্যাপ্রিসিয়েট দিস সমালোচনা, তবে তাদেরকে ধারণ করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে।